নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আমরা প্রতিদিনই অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক আলোচনা করি, কিন্তু দীর্ঘ 25 থেকে 26 বছর হয়ে গেল আমি এই তন্ত্র সাধনার সাথে রয়েছি। অগণিত মানুষ আমার কাছে এসছে, তারা আজকে ভালো আছে। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, এটা আমার জীবনের একটা পার্সোনাল বিষয়, যেটা হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কারণ এইগুলো নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দিদি, আপনি এতদিন তন্ত্র সাধনার সাথে রয়েছেন, আপনার বিভিন্ন অভিজ্ঞতা আছে, আপনি তারাপীঠের চিতার উপরে কাজ করেন, সেগুলো তো একটা দিক গেল। কিন্তু আমি আজকে আমার একদম নিজস্ব অর্থাৎ পার্সোনাল লাইফে কিছু ঘটনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম কথাই বলবো, যেহেতু আমি এতটা ফেমাস হয়েছি, পরিচিতই আমার এতটা বেড়ে গেছে, তার ফলে হয়েছে কি, আমার ছোটবেলার বন্ধুরা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছে। এবং যখন জানতে পারলাম যে আমার বান্ধবী ব্যাঙ্গালোর থেকে তার মেয়েকে নিয়ে কলকাতায় আসছে এবং আমার ফোন নাম্বার তারা পেয়েছে, সেই ফোন নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছে। এবং আমি তাদের বললাম যে আমি যদি সময় পাই তাহলে অবশ্যই তোদের সাথে মিট করব। তা ওদেরই বাড়িতে একটা গেট টুগেদারের কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। আমি একাই গেছিলাম এবং সেই বাড়িটায় যখন আমি প্রবেশ করলাম, আমার একটু গা ছমছম করলো। কিন্তু বাড়িটা এত সুন্দরভাবে সাজানো, এত সুন্দর ডেকোরেশন করা। ছোটবেলায় আমরা যখন গেছি, বাড়িটা ছিল একতলা বাড়ি, সেখানে ওরা 3 বোন, বাবা মা সবাই থাকতো, ভাই থাকতো। কিন্তু যখন আমি এই সময় গেলাম ওই বাড়িতে, তখন কিন্তু দেখলাম বাড়িটা দোতলা বাড়ি হয়ে গেছে। কারণ অনেকটা বছর কিন্তু ওদের সাথে আমার কানেকশন ছিল না। আমাকে নিচের ঘরে বসতে দিল, আমার সাথে আমার অন্যান্য বান্ধবীরাও কিন্তু বসলো। আমরা একটুখানি সফট ড্রিঙ্কস খাচ্ছিলাম, গল্প করছিলাম, ছোটবেলার নস্টালজিক সমস্ত কথাবার্তা, পুজো, দুর্গা পুজো, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু তার মধ্যেও আমার কেমন জানি না একটা অস্বস্তি হচ্ছে শরীরের ভেতর, একটু সোয়েটিং হচ্ছে। আমি গেছিলাম শীতকালে, কিন্তু আমার বডিতে একটু সোয়েটিং হচ্ছে, ভালো লাগছে না, আনইজি লাগছে। আমি অন্যদেরকেও বললাম যে তোদের কি কোনো ডিস্টার্ব হচ্ছে, বা অ্যাসিডিটি বা অম্বল কারো কি হয়ে গেল? ওরা বললো না, আমাদের তো ঠিকই আছি, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমার যেন মনে হচ্ছে শরীরটা একটু ভারী ভারী লাগছে, গায়ের লোম একটু খাড়া হয়ে যাচ্ছে, আমি ডিস্টার্ব ফিল করছি। তখন কি আমার মনে হচ্ছিল বারবার যে আমার কি অ্যাসিডিটি হচ্ছে না কি হচ্ছে, আমি কেন এরকম একটা আনইজি লাগছে। তোর বাবা মা ছিল দোতলার ওপরে এবং আমরা নিচের তলায় বসেছিলাম। নিচের তলাটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, রং টং করে একদম সুন্দর করা। আমরা ছোটবেলায় যে বাড়ি দেখেছি সেই বাড়ি কিন্তু ছিল না। তা আমি তখন আমার বান্ধবীর নামটা আমি বলছি না, তাকে জিজ্ঞেস করলাম যে তোর বাবা মা তো এখানে একা থাকে? তা বললো হ্যাঁ, একাই থাকে, আমাদের তো সবাই দূরে দূরেই থাকি। তা বাবা মাকে দেখাশোনার জন্য একটা কাজের মেয়ে আসে, সারাদিন থাকে, ওরা রান্না বান্না সব কিছু করে দেয়, বাজার। আর বাবা মা কেউ এলে ওপর থেকে চাবিটা নিচে ফেলে দেয় ব্যাগের মধ্যে করে, এবং বাবা মা উপরেতেই থাকে, নিচের তলা আমাদের ফাঁকাই থাকে। তাহলে এত বড় বাড়ি করেছিস, নিচের তলাটা ফাঁকা রেখেছিস কেন? তোরা তো ভাড়াটে বসিয়ে দিতে পারতিস, তাতে বাবা মারও একটা সাপোর্ট হতো যে কেউ না কেউ রয়েছে বাড়িতে। তখন সে আমাকে বলল যে জানিস না যে আমাদের বাড়িতে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। আমি বললাম কি ঘটনা? বলো অনেক বছর তো তোর সাথে কোনো যোগাযোগ নেই, তুই এত কর্মব্যস্তর মধ্যে সেভাবে যোগাযোগ করে উঠতে পারিনি, আর সেই কারণেও আমি তোকে খানিকটা আজকে ইনভাইট করেছি। আমি বললাম কেন বল? তখন বললো যে আমাদের যখন দোতলা বাড়ি হয়েছিল, তৈরি হয়েছিল, তার মানে বাবা মা যখন ওপরে শিফট করে গেছিল, তার 6-7 মাস পরেই কিন্তু আমাদের এই বাড়িতে ভাড়াটে এসেছিল। দুজনেই ওয়ার্কিং ছিল, অর্থাৎ হাজব্যান্ডও চাকরি করতো, ওয়াইফও চাকরি করতো।
মাঝে মাঝে ছেলেটির মা মেদিনীপুর থেকে এসে ওই বাড়িতে থাকতো, কিন্তু তার মিসেসের সাথে ছেলেটির তার মাকে নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতো, মাঝে মাঝে অশান্তি হতো। তাই এইগুলো আমার বাবা মার কাছে খুব অবাক লেগেছে, মানে লাগেনি, কারণ যেহেতু এটা ছোটোখাটো ফ্যামিলিতে এগুলো হয়েই থাকে। কিন্তু একটা সময় দেখা গেল যে ছেলেটির মা ওই 15 দিন 10 দিন থাকে, তারপর চলে যায়। তা আমার বাবা মা অভ্যস্ত হয়ে গেছিলো যে এরা ওয়ার্কিং পারসন, ওরা ওদের মতন টাইমে আসে, খায় দায়, শুয়ে পড়ে, আবার পরের দিন বেরিয়ে যায়। এর মধ্যে হয়েছিল কি, ছেলেটি আর মেয়েটির একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স মেয়েটার মধ্যে চলে এসেছিল, এবং এই মোবাইলকে কেন্দ্র করে হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রচণ্ডভাবে কিন্তু অশান্তি হয়েছিল। এবং সেই সময় মেয়েটি কিন্তু রাগ করে বাপের বাড়ি চলে গেছিল। সেটা কিন্তু আমার যে বান্ধবীর মা বাবা সে কিন্তু জানতে পারেনি। সেই রাতে যে মেয়েটা বাড়ি থেকে বার হয়ে গেছিল সেটা কিন্তু ওরা উপরে থাকতো, যার জন্য অতটা খেয়াল রাখতো না, বুঝতে পারিনি। এবং ছেলেটি যে ঘরে আমরা বসেছিলাম সেই ঘরেতেই কিন্তু হ্যাঙ্গিং হয়েছিল। এবং তার পরের দিনকে যখন তাদের কাজের লোক আসে, যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যায়, দরজাটা যখন সে খোলা দেখে এবং হ্যাঙ্গিং অবস্থায় দেখে, তখন সে গিয়ে কিন্তু ওপরে বলে এবং পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আসে, তার মিসেস আসে, এবং আত্মীয় স্বজনরা আসে, কিন্তু তাদের তো দেন, তার বাবা মা বলে যে তোমরা আমাদের বাড়ি ছেড়ে দাও। এবং মেয়েটিও সেদিনকে তার দাহ সংস্কার করে ছেলেটি সে কিন্তু চলে যায়। এবং তারপর থেকেই ওর বাবা মা ওই ঘরটার মধ্যে কিছুতেই নিচে নামতে পারে না, নামলেই অসুস্থ হয়ে পড়ে, প্রচুর ডাক্তার দেখায়, কিন্তু সেভাবে তারা রিলিফ পায় না। তখন তারা তাদের যে পুরোহিত মশাই ছিল সেই পুরোহিত মশাইকে ডেকে খানিকটা পুজো অর্চনা কিন্তু সেই ঘরে করে দিয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রায় আমি যে সময় গেছিলাম তার 5-6 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। এবং ওই বাড়িতে কোনো লোক, তারপরে যতজন এসছিল তারা কিন্তু ভাড়াটে নয়, তারা মেন্টাল প্রবলেমে চলে যাচ্ছে, বাড়ির মধ্যে অশান্তির সৃষ্টি হচ্ছে, কখনো রান্নাঘর থেকে বাসন পড়ে যাচ্ছে, কখনো তাদের হয়তো অ্যাকোরিয়াম ছিল সব মাছ মরে গেল, মানে নয় তাদের ফ্রিজ খারাপ হয়ে যাচ্ছে, মানে একটা ডিস্টার্ব, লাইট কেটে যাচ্ছে 10 দিন 15 দিন ছাড়া লাইট কেটে যাচ্ছে, একটা অদ্ভুত রকম ডিস্টারবেন্স কিন্তু প্রত্যেকটা ভাড়াটে কিন্তু পাচ্ছে। কেউ অসুস্থ হয়ে পড়ছে, কারো রিলেটিভস মারা যাচ্ছে সেই বাড়িতে, এই রকম প্রবলেম কিন্তু ওরা ফেস করেছিল। তখন আমি ওকে বললাম যে দেখ এখানে কিন্তু একটা নেগেটিভ সোল রয়েছে, এই নেগেটিভ সোল তোর বাড়ি থেকে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে যায়নি, এবং তার যে মুক্তি হওয়ার জায়গা, কারণ অতৃপ্ত আত্মা তার তো ওই বয়সে 28-29 বছর বয়সের ছেলে তো চলে যাওয়া মানে অকাল মৃত্যু। আর এই অকাল মৃত্যু যখন হয়, সেই অকাল মৃত্যুর যে ফোর্স থাকে, যে সোল থাকে, সে কিন্তু চট করে মুক্তি লাভ পায় না, কারণ তার ভেতর প্রচন্ড আকাঙ্ক্ষা থাকে, তার তো জীবনের কিছুই পেল না, এই আকাঙ্ক্ষা থেকে তার কিন্তু কিছু ভাবেই মুক্তি হয়নি, এবং এখনো তোর বাড়িতে কিন্তু সে রয়েছে। তখন তো ও ভীষণ কান্নাকাটি শুরু করে দিল যে তুই আমাকে একটা যেভাবেই হোক বাঁচা। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমি তারাপীঠ মহাশ্মশানে চিতার ওপর, সমাধির ওপর আমি কাজ করে থাকি, এবং আমার কিছু মানে গুরু ভাই রয়েছে, তাদেরকেও আমি ফোন করলাম। এবং একটি বিশেষ, কারণ অমাবস্যাতে আপনারা আমাকে পান না, বিশেষ তিথিতে আমি কিন্তু ওদের বাড়িতে টানা 7 দিন আমরা কিন্তু যে তন্ত্রের, পিশাচ তন্ত্রের একটা ক্রিয়া থাকে, এবং সেখানে নয় 5 জন, নয় 7 জন, না হলে 9 জন, এইভাবে কিন্তু মানে যারা করবে তারা কিন্তু গ্রুপে, কেউ একা কিন্তু করতে পারে না এই কাজ, কারণ সাংঘাতিক একটা প্রেশার থাকে এর ওপর। এবং আমরা যখন 7 দিন করলাম, তারপরে একটি লাইট আমরা মানে জাগ দিয়ে একটা মানে প্রদীপ জেলে রেখেছিলাম, সেই প্রদীপটা কিন্তু যাওয়ার সময় সে কিন্তু নিভিয়ে দিয়ে চলে গেল। এবং তারপরে
আমরা দেখলাম আস্তে আস্তে কিন্তু সেই বাড়িতে এখন তো তার বাবা মারা গেছে, মা একাই রয়েছে এবং বাড়িতে একটা কাজের মাসি রয়েছে এবং নিচের তলায় ভাড়া দেয়া, কোনো প্রবলেম কিন্তু তারা আর ফেস করেনি। এটা আমার জীবনের একটা বিরাট অভিজ্ঞতা এবং আমার খুব কাছেরই বন্ধু ছিল, ছোটবেলার বন্ধু ছিল এবং তাকে আমি সেইভাবে সেফগার্ড দিয়েছি, তার ফ্যামিলিকে সেইভাবে কিন্তু তন্ত্রের দ্বারা সেফগার্ড দেওয়া গেছে। এবং তারপরে কিন্তু মানে এই ধরনের আমার জীবনের ক্ষেত্রে তো প্রচুর ঘটনা আছে, প্রচুর, মানে তন্ত্র সাধনার ক্ষেত্রে সাংঘাতিক রকম ফিল করা যে জায়গাগুলো। আপনারা অনেকেই এসছেন, যারা আমার কাছে এসছেন তারাপীঠ মহাশ্মশানে, সেখানে নানান অভিজ্ঞতা আছে। আর এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমি 2025-এ প্রত্যেকটা পর্বে পর্বে কিন্তু দিয়ে যাব আপনাদের। তার জন্য কি করতে হবে, এই রকম যাতে অভিজ্ঞতা আপনাদের যদি কারো থেকে থাকে, সেখান থেকে মুক্তি চাইছেন আপনারা, অবশ্যই আমার যে বুকিং নাম্বারগুলো রয়েছে সেখানে যোগাযোগ করে নেবেন। আর যারা এই ধরনের গল্প শুনতে চাইছেন তাদেরকে বলবো দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকে এখনই সাবস্ক্রাইব করতে হবে, কারণ প্রত্যেকটা এপিসোডে কিন্তু আমার একটা অভিজ্ঞতা বা আপনাদের সাথে শেয়ারিং করার একটা ব্যাপার কিন্তু থাকবে। তার জন্যে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। এবং দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির যে ফেসবুক চ্যানেলটি রয়েছে তাতেও কিন্তু আমি প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে অবধি লাইভে কিন্তু সরাসরি আপনাদের সাথে কথা বলে থাকি। যারা কথা বলতে চাইছেন, জীবনের সমস্যাকে সমাধান করতে চাইছেন, তাদের জন্যই বৈশালী সরকার। একবার আসুন, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি এবং যাতে আপনারা ভালো থাকেন। 2025 সালে প্রথম অমাবস্যায় আমি কিন্তু চলে যাচ্ছি, রটন্তী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে ষোড়শ উপচার মাধ্যম দিয়ে তন্ত্রের, গুপ্ত তন্ত্রের আমি কিন্তু কাজ করে থাকব। যারা কঠিন থেকে কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, বহু জ্যোতিষ, বহু তান্ত্রিকের কাছে গেছেন কিন্তু কোনো কাজ পাননি, তাদেরকে বলবো চ্যালেঞ্জ থাকলো আমার, অবশ্যই একবার আমার কাছে আসুন, আপনার সমস্যাকে সমাধানে পরিণত করে দেবো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, নমস্কার। আমি দেবিকা ঘোষ, আমি বিজয়গড়ে থাকি। আমি ম্যাডামের কাছে এসেছিলাম আমার মেয়ের এডুকেশনের ব্যাপারে। তো ম্যাডাম আমাকে ওটাতে ইমেন্স হেল্প করেছে। আমার মেয়ে এখন প্রেসিডেন্সিতে পড়ছে এবং আমার যে সমস্যা ছিল মেয়ের, সেটা একদমই এখন নেই। তো আমি ম্যাডামের কাছে খুব উপকৃত এবং আমি বলবো যে কারোর যদি কোনো রকম প্রবলেম থাকে, অন্য কিছু প্রবলেম থাকে, এডুকেশন ছাড়াও জব রিলেটেড বা যে কোনো কিছু, উনি ভীষণ ভালো রেমেডি দেন এবং সেটাতে কিছুদিনের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যেই সেটা আমাদের কিন্তু সলভ হয়ে যায়। তো আমি সেই জন্য ওনার কাছে খুবই গ্রেটফুল, ওনার এই ইয়ের জন্য।